where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইন ক্লাস চলছে। এই ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সমরেশ পাল, অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশনের বিজ্ঞান বিভাগের শিক্ষক। অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের ক্লাস চলছে। আমি আগের দিন বল নিয়ে আলোচনা করেছিলাম। বল কি, বল কাকে বলে, বল কখন কাজ করে, বল কি করতে পারে, বলের একক কি, বল পরিমাপ করব কিভাবে, বল কত ধরনের কি আগের দিন আলোচনা হয়েছে। আমরা বলেছিলাম বল হলো দুই ধরনের, কন্ট্যাক্ট ফোর্স এবং নন কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স এবং নন কন্ট্যাক্ট ফোর্স নিয়ে আগের দিন আলোচনা হয়েছে। এক ধরনের কন্ট্যাক্ট ফোর্স ঘর্ষণ বল নিয়ে আগের দিন আলোচনা হয়েছে। ঘর্ষণ বল দুই ধরনের, স্থিত ঘর্ষণ বল এবং চল ঘর্ষণ বল। স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আগের দিন সময়ের অভাবে আলোচনা করা হয়নি, তো এখান থেকে আমি শুরু করছি। আগে ঘর্ষণ বলের ডেফিনেশন আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি। কোনো পদার্থের পৃষ্ঠতলে বা উপরিতলে কোনো পদার্থের পৃষ্ঠতলের মধ্য দিয়ে অন্য পদার্থ গতিশীল হওয়ার চেষ্টা করলে সংস্পর্শ তলে গতির বিরুদ্ধে যে বল কাজ করে তাকে বলা হয় ঘর্ষণ বল। ঘর্ষণ বল হলো দুই ধরনের, স্থিত ঘর্ষণ বল এবং চল ঘর্ষণ বল। কোনো বস্তুকে বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটি যদি গতিশীল না হয় তবে সংস্পর্শ তলে যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলা হয় স্থিত ঘর্ষণ বল। আর কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকলে সংস্পর্শ তলে যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলা হয় চল ঘর্ষণ বল। তো স্থিত ঘর্ষণ বলের একটা সর্বাধিক মান আছে। মনে করো একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি সরানোর চেষ্টা করছি, তাহলে বল প্রয়োগ করতে হবে। আমি বল প্রয়োগ করে এই দিকে টানার চেষ্টা করছি, সরানোর চেষ্টা করছি, এটা আমার চালক বল। বস্তু এই যে বলের বিপরীত দিকে একটা অপোজিং ফোর্স দেবে যেটাকে বলা হয় ঘর্ষণ বল। এই ঘর্ষণ বল এবং আমার চালক বল সমান হয় বলে বস্তু স্থির থাকে। বস্তুকে আমি বল প্রয়োগ করে সরানোর চেষ্টা করেছি, এটা আমার ড্রাইভিং ফোর্স। বস্তু গতিশীল হয়নি, অর্থাৎ সংস্পর্শ তলে এখন যে বলটা কাজ করছে এই বলটা হচ্ছে স্থিত ঘর্ষণ বল। স্থিত ঘর্ষণ বলের মানটা আমার চালক বলের সঙ্গে সমান, অর্থাৎ এখানে এই বস্তুটার উপর নিট ফোর্স সমান 0, ওই জন্য বস্তুটা সরণ ঘটছে না, বস্তুটা স্থির অবস্থায় আছে। মনে করো আমার চালক বল 3 নিউটন, তো ঘর্ষণ বলের মানও 3 নিউটন, তো রেজাল্টেন্ট ফোর্স এখানে 0, তাই বস্তুর কিন্তু স্থান সরণ ঘটছে না, বস্তুটা স্থির অবস্থায় আছে। আমি ড্রাইভিং ফোর্স যত বাড়াচ্ছি ঘর্ষণ বলের মানও তত বাড়ছে।
ড্রাইভিং ফোর্স যত বাড়াচ্ছি ঘর্ষণ বলের মানও তত বাড়ছে। আমার চালক বলের সঙ্গে সবসময় ঘর্ষণ বল একই হবে এবং নিট ফোর্স হচ্ছে শূন্য হবে, ফলে বস্তুটা স্থির অবস্থায় থাকবে। বস্তুটা ফোর্স প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটা যতক্ষণ স্থির অবস্থায় আছে আমার ড্রাইভিং ফোর্সের মান ঘর্ষণ বলের সঙ্গে সবসময় সমান হবে। তাহলে এই বস্তুটাকে সরাতে গেলে আমাকে কি করতে হবে? স্থিত ঘর্ষণ বলের একটা সর্বাধিক মান আছে, সেই সর্বাধিক মান অপেক্ষা আমার ড্রাইভিং ফোর্স যদি বেশি হয় তবেই বস্তুটা সরবে। অ্যাকচুয়ালি কোনো বস্তু স্থির অবস্থায় আছে, তাকে বল প্রয়োগ করে আমি সরানোর চেষ্টা করছি, তো ওই বস্তুটার স্থিত ঘর্ষণ বলের একটা সর্বাধিক মান আছে। আমার যদি ড্রাইভিং ফোর্স ওই স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মান অপেক্ষা বেশি হয় তবে আমি বস্তুটাকে সরাতে পারবো, না হলে আমি সরাতে পারবো না। তো স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? আমি বলছি বস্তুর ভরের উপর নির্ভরশীল। বস্তুর ভর যত বেশি হবে স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মানও তত বেশি হবে। যেমন মনে করো একটা টেবিলে কাঠের ব্লক আছে, আমি দড়ি বাঁধলাম, দড়ি দিয়ে ওই কাঠের ব্লকটাকে টানছি, টানার সঙ্গে সঙ্গে কাঠের ব্লকটা সরে আমার দিকে চলে এলো। এর মানে কি না, কাঠের ব্লকটা হালকা, ওর স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মান কম। এবার মনে করো একটা পাথর আছে, পাথরকে আমি দড়ি বেঁধে টানার চেষ্টা করছি, পাথর আমার দিকে আসছে না। কেন আসছে না? না, পাথরটার ভর বেশি, ওর স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মান বেশি, ফলে আমি বল প্রয়োগ করে টানছি, আমার ড্রাইভিং ফোর্স কম হয়ে যাচ্ছে ওর অপোজিং ফোর্স অপেক্ষা। অপোজিং ফোর্স ড্রাইভিং ফোর্স সমান, কিন্তু স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মানকে আমার চালক বলটা ক্রস করতে পারছে না, ওই জন্য পাথর আমার দিকে সরে আসছে না। অর্থাৎ পাথরটার ভর বেশি, তার স্থিত ঘর্ষণের সর্বাধিক বলের মানও বেশি, ফলে পাথরটাকে সরাতে গেলে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ বস্তুর ভর বেশি হলে স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মান বেশি হয়, স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মান ভরের সমানুপাতিক। 2 নম্বর বলছি, স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মান বস্তুর ভরের উপর নির্ভরশীল। 2 নম্বর স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। স্পর্শতলের ক্ষেত্রফল যদি বেশি হয় স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মানও বেশি হবে। মনে করো ডাস্টার আমার হাতে আছে, এখন ডাস্টারকে যখনই টানার চেষ্টা করছি এখানে স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মানটা বেশি আছে। কেন না, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি সংস্পর্শ তলে। কিন্তু ডাস্টারটাকে যদি আমি এইভাবে টানার চেষ্টা করি তাহলে সংস্পর্শ তলের ক্ষেত্রফল কমেছে, তা স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মানও কমবে। মনে করো একটা ব্যাগ আছে, তো এই ব্যাগটাকে আমি টানছি, টানতে গেলে আমাকে এই ব্যাগটাকে যদি সরাতে হয় তাহলে বেশি বল প্রয়োগ করতে হবে, কারণ স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মানটা বেশি, সংস্পর্শ তলের এখানে ক্ষেত্রফল বেশি আছে। কিন্তু আমি যদি এই ব্যাগটায় 2টো চাকা লাগিয়ে দেই, মনে করে এটা ব্যাগ আছে, তো ব্যাগে আমি 2টো চাকা লাগিয়ে দিলাম, 2টো চাকা লাগিয়ে দিলাম। এবার যদি ব্যাগটাকে আমি টানার চেষ্টা করি তাহলে ইজিলি টানতে পারবো। কেন না, সংস্পর্শ তলের যে ক্ষেত্রফল সেটা কমে গেছে, স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মান কমে গেছে, ফলে কম বল প্রয়োগ করে বস্তুটাকে সরাতে পারবো। বস্তুকে সরাতে হচ্ছে, তার মানে স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মান যে আছে তার অপেক্ষা আমার ড্রাইভিং ফোর্সটা যেন বেশি হয়, আমার চালক বলের মানকে বেশি হতে হবে। তাহলে সংস্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। স্থিত ঘর্ষণ বলের মান স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। স্পর্শতলের ক্ষেত্রফল যদি বেশি হয় স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মানও কী হবে? বেশি হবে। স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মান স্পর্শতলের ক্ষেত্রফলের সমানুপাতিক। পৃষ্ঠতলের প্রকৃতির উপর নির্ভর করে। পৃষ্ঠতল যদি এবড়ো খেবড়ো খসখসে হয় তাহলে স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মান বেশি হবে, আর পৃষ্ঠতল যদি মসৃণ হয়, চকচকে হয়, তাহলে স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মান কম হবে। যেমন আমি হাঁটছি, মনে করো হাঁটছি, তো ঘর্ষণ বল আমার গতির বিরুদ্ধে কাজ করছে, আমি এই দিকে হাঁটছি আর ঘর্ষণ বল আমার উল্টো ডিরেকশনে কাজ করছে। তো আমার আছে চালক বল, ওর আছে অপোজিং ফোর্স, তো আমার চালক বলটা নিশ্চয়ই বেশি অপোজিং ফোর্স অপেক্ষা, তাই আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমি মাটির উপর আড়াআড়িভাবে বল প্রয়োগ করছি, প্রতিক্রিয়া বলের জন্য আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ঘর্ষণ বল উল্টো ডিরেকশনে কাজ করছে।
মনে করো সামনে কিছু তেল জাতীয় পদার্থ আছে, মনে করো কলা চোপা আছে, তাতে আমার পা পড়ে গেছে, তো ওখানে ওটা মসৃণ তল, তো ঘর্ষণ বলের সর্বাধিক মান কম হবে। হঠাৎ করে আমি তেল জাতীয় কোনো দ্রব্যে যদি আমার পাটা পড়ে যায়, তো আমার ড্রাইভিং ফোর্স একই আছে কিন্তু অপোজিং ফোর্সের মান কমে গেছে। স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মান তো কম, তো আমার ড্রাইভিং ফোর্স অপেক্ষা অপোজিং ফোর্স অনেকটাই বেশি হয়ে যাবে, ফলে আমি সামনের দিকে কিন্তু পড়ে যাব। অর্থাৎ ঘর্ষণ বল কিন্তু অপোজিং ফোর্স হতে পারে, আমাকে কিন্তু হাঁটতে সাহায্য করে স্মুথলি। অর্থাৎ হঠাৎ করে যদি মসৃণ কোনো জায়গায় মসৃণ তেল কিংবা কলা চপা এই জাতীয় মসৃণ কোনো তলে যদি আমার পা পড়ে যায়, স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মান কিন্তু ওখানে কম, সুতরাং অপোজিং ফোর্সও কম দেবে। আমার ড্রাইভিং ফোর্স একই আছে, সুতরাং চালক বল একই আছে, অপোজিং ফোর্স কম পাচ্ছি, তার মানে আমার চালক বল ওর বিরুদ্ধ বল অপেক্ষা অনেকটা বেশি হয়ে গেছে, ফলে আমি সামনের দিকে পড়ে যাব। অর্থাৎ আগের দিন যে কন্টেন্টটা বাকি ছিল আজকে কমপ্লিট করলাম। স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তিনটি বিষয়বস্তুর উপর নির্ভরশীল। বস্তুর ভরের উপর, বস্তুর ভর যত বেশি হবে স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মান তত বেশি হবে। সংস্পর্শ তলের ক্ষেত্রফলের উপর, স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মানটা সংস্পর্শ তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মান বেশি হবে। পৃষ্ঠতলের প্রকৃতির উপর নির্ভরশীল। পৃষ্ঠতল যদি এবড়ো খেবড়ো বা খসখসে হয় তাহলে স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মান বেশি হবে, মসৃণ হলে স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মান কম হবে। এরপরে আসছি ঘনত্ব। এরপরে ঘনত্ব, এর ইংরেজি শব্দ হচ্ছে ডেনসিটি। এটাকে ডি অক্ষর দ্বারা ডিনোট করা হয়। কি বলছি বোঝার চেষ্টা করো, ডেনসিটিটা কি। মনে করো দুটো একই আয়তনের কিউবিক্যাল ভেসেল নিয়েছি, একমুখ খোলা ঘনকাকার পাত্র নিয়েছি দুটো। মনে করো এটা একটা কিউবিক্যাল ভেসেল, কিউবিক্যাল ভেসেল ঘনকাকার বলছি, মানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান, একমুখ খোলা আছে। এর দৈর্ঘ্য মনে করো 5 সেন্টিমিটার, উচ্চতা মনে করো 5 সেন্টিমিটার এবং প্রস্থও 5 সেন্টিমিটার। আরও একটা কিউবিক্যাল ভেসেল নিয়েছি একই রকমের, অর্থাৎ এটারও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 5 সেন্টিমিটার। আরও একটা কিউবিক্যাল ভেসেল আমি নিলাম, একমুখ খোলা দুটো কিউবিক্যাল ভেসেল, এরও দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার। দুটো ভেসেল একই আয়তনের এবং ভরও এদের সমান। এদের আয়তন কত? আমরা জানি ঘনকের আয়তন মানে এ কিউব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো পাত্র দুটির আয়তন, দুটো পাত্রেরই আয়তন বলছি, পাত্রের আয়তন কত হবে না, দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার গুণ 5 সেন্টিমিটার গুণ 5 সেন্টিমিটার সমান 125 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার গুণ সেন্টিমিটার গুণ সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার কিউব আসবে। দুটো পাত্রেরই আয়তন 125 সেন্টিমিটার কিউব। দুটো পাত্রেরই ভর মনে করো 25 গ্রাম। পাত্রের ভর বলছি, পাত্রের ভর বলছি 25 গ্রাম ধরে নাও তুমি। দুটো একই সাইজের পাত্র, ভরও একই, ওদের আয়তনও একই। এবার এই পাত্রে আমি জল ঢাললাম, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে মনে করো, এটাও 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দুটো পাত্র আছে। জল ঢাললাম এখানে, জল, তো জল ঢেলে এই পাত্রটাকে পরিপূর্ণ করলাম, তাহলে জলের আয়তন কত হবে না, পাত্রের আয়তন যেহেতু 125 সেন্টিমিটার কিউব, তাহলে জলের আয়তন হবে 125 সেন্টিমিটার কিউব। এই পাত্রে মনে করো কেরোসিন তেল ঢাললাম, কেরোসিন তেল,
তো পাত্রের আয়তন এখানেও 125 সেন্টিমিটার কিউব। তো কেরোসিন তেল দ্বারা যদি এই পাত্রকে পূর্ণ করি, কেরোসিন তেলের আয়তনও হবে 125 সেন্টিমিটার কিউব। এবার পাত্র সহ জল সহ পাত্রের ভরটাকে আমি পরিমাপ করব সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে। জল সমেত পাত্রের ভর, জল সহ পাত্রের ভর, পাত্রের ভর আমি সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে পরিমাপ করলাম। মনে করো 150 গ্রাম হলো। এখানেও কেরোসিন সহ আমি পাত্রের ভরকে আমি পরিমাপ করব। তেল সহ পাত্রের ভর, এখানে মনে করো পেলাম 125 গ্রাম। তাহলে তুমি বলো জলের ভর কত? না, পাত্রের ভর ছিল 25 গ্রাম, পাত্র সহ জলের ভর 150 গ্রাম। তাহলে জলের ভর কত? না, পাত্র সহ জলের ভর থেকে আমি পাত্রের ভর বিয়োগ করব, তাহলে জলের ভর পেয়ে যাব। জলের ভর এখানে, জলের ভর কত হবে? না, 150 মাইনাস পাত্রের ভর 25 গ্রাম সমান 125 গ্রাম। এখানে তেলের ভর কত? তেল সহ পাত্রের ভর 125 গ্রাম, পাত্রের ভর 25 গ্রাম। তাহলে তেল সহ পাত্রের ভর থেকে আমি পাত্রের ভর বিয়োগ করলে তেলের ভর পাবো। তাহলে এখানে বার করো তেলের ভর। তেলের ভর কত হবে? না, 125 থেকে আমি বিয়োগ করব পাত্রের ভর 25 গ্রাম সমান 100 গ্রাম। দেখো এখানে জল এবং কেরোসিন দুটো তরলেরই আয়তন সমান 125 সেন্টিমিটার কিউব, কিন্তু জলের ভর 125 গ্রাম, কিন্তু কেরোসিন তেলের ভর হচ্ছে 100 গ্রাম। আয়তন সমান, কিন্তু তরল দুটোর কিন্তু ভর সমান নয়। একই আয়তনের দুটো তরল পদার্থ, যার ভর বেশি তার ঘনত্ব বেশি হবে। এখানে জলের ঘনত্ব কিন্তু বেশি কেরোসিন তেল অপেক্ষা। তাহলে কি বুঝলাম? একই আয়তনের যে কোনো দুটো পদার্থ, সে কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। তো আমি দুটো তরল পদার্থ নিয়ে তোমাকে বোঝাচ্ছি, তো কঠিন পদার্থও নিতে পারতাম। এই পাত্রকে জিঙ্কের ডাস্ট দিয়ে পূর্ণ করতে পারতাম, আর এই পাত্রকে আয়রনের ডাস্ট দিয়ে পূর্ণ করতে পারতাম। যে কোনো পদার্থ, একই আয়তনের যে কোনো দুটো পদার্থ, সে কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, যার ভর বেশি তার ঘনত্ব বেশি। তাহলে ঘনত্ব অ্যাকচুয়ালি কি? না, ঘনত্বের ম্যাথমেটিক্যাল ফর্ম এখানে লিখছি। ঘনত্ব এর ম্যাথমেটিক্যাল ফর্মটা হচ্ছে, ঘনত্ব ডেনসিটি এর ম্যাথমেটিক্যাল ফর্ম ভর এম বাই আয়তন। ভর মানে মাস, মাসের এম লেখা হয়, এবং আয়তন দিয়ে ভাগ করব। আয়তন মানে ভলিউম, ভি অক্ষর দ্বারা ডিনোট করা হয়। অর্থাৎ ঘনত্ব কি? ভরকে আয়তন দিয়ে যদি ভাগ করে দিতে পারি তাহলে ঘনত্ব পাবো। কোনো পদার্থের ঘনত্ব আমাকে পরিমাপ করতে হবে। কি করতে হবে? দুটো জিনিস জানতে হবে, ওই পদার্থের ভর কত আর ওই পদার্থের আয়তন কত। আমি যদি ভরকে আয়তন দিয়ে ভাগ করে দিতে পারি তাহলে ওই পদার্থের আমি ঘনত্ব পেয়ে যাব। একক আয়তনে পদার্থের যে ভর হয় তাকে ওই পদার্থের ঘনত্ব বলে। তাহলে এখান থেকে জলের ঘনত্ব তুমি পরিমাপ করো। জলের আয়তন কত? 125 সেন্টিমিটার কিউব। জলটার ভর কত? 125 গ্রাম। তাহলে জলটার ঘনত্ব ডেনসিটি কত হবে? ডি সমান এম বাই ভি, ভর বাই আয়তন। ভর হচ্ছে 125 গ্রাম আর আয়তন হচ্ছে 125 সিসি। তাহলে এটা ছিল 125 গ্রাম। তাহলে 125 কেটে গেল, 1 গ্রাম পার সিসি। গ্রাম পার সিসি হচ্ছে ঘনত্বের একক। কেরোসিন তেলের এখানে ঘনত্ব কত? না, কেরোসিন তেলের আয়তন 125, কেরোসিন তেলের ভর হচ্ছে 100 গ্রাম। তাহলে ডেনসিটি কত হবে? ডেনসিটি মানে ভরকে আমি আয়তন দিয়ে ভাগ করব। ভর হচ্ছে 100 গ্রাম আর আয়তন হচ্ছে 125 গ্রাম পার সিসি। গ্রাম পার সিসি 100 গ্রাম ছিল, 125 সিসি ছিল। 100কে 125 দিয়ে কাটলাম, তাহলে উপরে এলো 4, নিচে 5 সমান 4-এর 5 গ্রাম পার সিসি। গ্রাম পার সিসি বা ক্যালকুলেশন করলে আসবে 0.8 গ্রাম পার সিসি। তার মানে কি বুঝলাম?
ঘনত্ব নামক এই ভৌত রাশিকে পরিমাপ করতে গেলে পদার্থের দুটো জিনিস জানতে হয়, পদার্থের ভর কত আর পদার্থের আয়তন কত। ভরকে যদি আমি আয়তন দিয়ে ভাগ করে দিতে পারি তাহলে কিন্তু আমি ঘনত্বকে পরিমাপ করতে পারবো। একক আয়তনে পদার্থের যে ভর থাকে তাকে ওই পদার্থের ঘনত্ব বলে। ঘনত্বের একক কি? সিজিএস পদ্ধতিতে একক এটাই হবে সিসি। সিজিএস পদ্ধতিতে একক কি হবে? ভরের একক হচ্ছে গ্রাম, আয়তনের একক সেন্টিমিটার কিউব। সুতরাং ইউনিট হবে ঘনত্বের একক। একক কি হবে না, সিজিএস পদ্ধতিতে এর একক হবে গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা সিজিএস একক, সিজিএস পদ্ধতিতে একক। ঘনত্বের এসআই একক কি হবে না, ভরের এসআই পদ্ধতিতে একক হচ্ছে কেজি আর আয়তনের এসআই পদ্ধতিতে একক হচ্ছে মিটার কিউব। তাহলে কেজি পার মিটার কিউব আসবে। এটা এসআই পদ্ধতিতে ঘনত্বের একক। একক গেল। এবার তাহলে ঘনত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? দেখো এই যে জায়গাটা ডেনসিটি সমান ভর বাই আয়তন, ডি সমান এম বাই ভি। আরেকবার লিখলাম, ডি সমান এম বাই ভি। এখন দুটো পদার্থের ভর যদি ফিক্সড থাকে, ভর যদি স্থির থাকে, তাহলে আমি লিখতে পারি ডি সমানুপাতিক 1/v। অর্থাৎ এখান থেকে লেখা যায় ডি প্রপোর্শনাল টু 1/v যদি কিনা এম স্থির থাকে। এম স্থির থাকলে অর্থাৎ সমভরের দুটো পদার্থ, মানে এম স্থির, সমভরের দুটো পদার্থ যার আয়তন বেশি তার ঘনত্ব কম। সমভরের দুটো পদার্থ যার আয়তন বেশি তার ঘনত্ব কম। একই ভরের যদি পদার্থ হয় ঘনত্ব আয়তনের ব্যস্তানুপাতিক। আবার এখান থেকে আমি লিখতে পারি যদি আয়তন একই হয়, আগে যে উদাহরণটা দিয়েছিলাম, আয়তন যদি একই হয় যার ভর বেশি তার ঘনত্ব বেশি। আমি লিখতে পারি ডি সমানুপাতিক এম যদি কিনা ভি স্থির থাকে। ভি স্থির হলে তাহলে স্থির আয়তনের দুটো তরল পদার্থ যার ভর বেশি তার ঘনত্ব বেশি, স্থির ভরের দুটো তরল পদার্থ যার আয়তন বেশি তার ঘনত্ব কম। তাহলে ঘনত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? ঘনত্ব অ্যাকচুয়ালি উষ্ণতার উপর নির্ভরশীল। ওই জন্য ঘনত্বের সংজ্ঞায় কিন্তু উষ্ণতার কথা উল্লেখ থাকবে, উষ্ণতার কথা উল্লেখ রাখতে হবে। ঘনত্ব কাকে বলে? একটি নির্দিষ্ট উষ্ণতায় চাপের কথা উল্লেখ করতে পারো, কিন্তু উষ্ণতা অবশ্যই উল্লেখ করতে হবে। নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে একক আয়তনে পদার্থের যে ভর হয় তাকে ওই পদার্থের ঘনত্ব বলে। কেন উষ্ণতার কথা উল্লেখ করতে হবে না, উষ্ণতা যদি বেড়ে যায়, শোনো, উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে কি এফেক্টটা হবে? উষ্ণতা যদি বেড়ে যায় কোনো পদার্থের আয়তন কিন্তু বেড়ে যাবে। যে কোনো পদার্থের, সে কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। উষ্ণতা বাড়িয়েছ, আয়তন তো বাড়বেই। হ্যাঁ, গ্যাসীয় পদার্থের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তন অনেকটা বাড়ে। কঠিন তরলের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে আয়তন কম পরিমাণে বাড়বে, কিন্তু যে কোনো পদার্থের ক্ষেত্রে কঠিন হোক, তরল হোক, গ্যাসীয় হোক, উষ্ণতা বাড়ালে আয়তন বাড়বে। আর আয়তন বেড়ে গেলে ঘনত্ব কমে যাবে। রিলেশন দেখো, ঘনত্ব সমানুপাতিক 1/v। আয়তন বেড়ে গেছে তার মানে ঘনত্ব কি হয়ে যাবে? কমে যাবে। উষ্ণতা বেশি তার মানে আয়তন বেড়ে যাচ্ছে, তার মানে ঘনত্ব কমে যাবে। তাহলে আমি যদি প্রশ্ন করি উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পদার্থের ঘনত্ব কিভাবে পরিবর্তিত হয়, তুমি বলবে উষ্ণতা বাড়ালে পদার্থের ঘনত্ব কমে যায়। এর কারণটা কি না, উষ্ণতা বাড়ালে যে কোনো পদার্থের কিন্তু আয়তন বেড়ে যাবে। আয়তন বেড়ে গেলে ওর ঘনত্ব কমে যাবে, কারণ ডি সমানুপাতিক 1/v। উষ্ণতা উপরে ঘনত্ব নির্ভরশীল। চাপের উপরও কিন্তু ঘনত্ব নির্ভর করে। চাপ যদি বেশি হয়ে যায় তাহলে আমরা জানি আয়তন কমে যায়। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। কঠিন এবং তরলের ক্ষেত্রে, কঠিন এবং তরলের যদি ঘনত্ব পরিমাপ করতে যাই তাহলে চাপের তেমন একটা প্রভাব নেই, কিন্তু গ্যাসীয় পদার্থের ঘনত্ব পরিমাপ করার প্রশ্নে চাপের প্রভাব আছে। চাপ বৃদ্ধি করলে আয়তন কমে যাবে। কার ক্ষেত্রে না, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। কঠিন তরলের ক্ষেত্রে কি হবে না, চাপ যদি ইনক্রিজ করি তো সেক্ষেত্রে আয়তন কমবে, তেমন একটা কমবে না। তো চাপের প্রভাব নেই বলে দিতে পারি কঠিন এবং তরলের ক্ষেত্রে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে চাপ বাড়ালে আয়তন কমবে, আর আয়তন যদি কমে যায় তাহলে ডেনসিটি কী হয়ে যাবে? বেড়ে যাবে।
আয়তন কমে গেলে ডেনসিটি বেড়ে যাবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে ডেনসিটি বেড়ে যাবে। তাহলে আমি বুঝলাম উষ্ণতা যদি বেড়ে যায় তাহলে ডেনসিটি কমে যাবে, কারণ উষ্ণতা বাড়ালে কঠিন তরল গ্যাসীয় সব ধরনের পদার্থেরই আয়তন বেড়ে যাবে, আয়তন বেড়ে যাওয়ার জন্য ঘনত্ব কমবে। চাপ যদি বেড়ে যায়, বিশেষত গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপ বাড়ালে আয়তন কমবে এবং আয়তন কমার জন্য ঘনত্ব বাড়বে। তাহলে ঘনত্ব উষ্ণতার উপর নির্ভর করে এবং চাপের উপর নির্ভর করে। আর ঘনত্বের ক্যালকুলেশন তো বুঝলাম, ভরকে আমি আয়তন দিয়ে ভাগ করব। মনে করো একটা পদার্থের ভর হচ্ছে 10 কেজি, 10 কেজি ভরের একটা পদার্থ আছে, 10 কেজি, তো ওর আয়তন বললাম 2 মিটার কিউব। তাহলে ওর ঘনত্ব কত হবে? না, ঘনত্ব ডেনসিটি সমান ভর বাই আয়তন, ভর বাই আয়তন। ভরকে আমি আয়তন দিয়ে ভাগ করছি, আয়তন। তো ভর এখানে 10 কেজি আর আয়তন হচ্ছে 2 মিটার কিউব, তো ঘনত্ব হবে 5 কেজি পার মিটার কিউব। ভরকে আমি আয়তন দিয়ে ভাগ করব, তাহলে ঘনত্ব পেয়ে যাব। মনে করো দুটো পদার্থ আছে, একটা এ এবং বি, দুটো পদার্থ, একটা এ পদার্থ, তরল পদার্থই ধরে নাও, একটা এ একটা তরল আছে, বি একটা তরল আছে, বি একটা তরল। এদের ঘনত্ব দেওয়া আছে, মনে করো এর ঘনত্ব D1, এর ঘনত্ব মনে করো D2, ঘনত্ব দেওয়া আছে। এদের আয়তন মনে করো ভি, এরও আয়তন মনে করো ভি। দুটো তরলকে মিশিয়ে দিয়েছি, তাহলে মিশ্র দ্রবণের ঘনত্ব কত হবে? দেখো, মিশ্র দ্রবণের ঘনত্ব আমাকে বার করতে হবে। অঙ্ক নিশ্চয়ই বুঝতে পারছো কি বলার চেষ্টা করছি। এ বি দুটো তরল পদার্থ, আলাদা আলাদা পাত্রে আছে, দুজনেরই আয়তন ভি, সম আয়তনে আছে। এর ঘনত্ব D1, এর ঘনত্ব D2, দুটো তরলকে মিশিয়ে দিয়েছি, মিশ্র দ্রবণের ঘনত্ব কত? তো মিশ্র দ্রবণের ঘনত্ব বার করতে বলেছে, তো মিশ্র দ্রবণের ঘনত্বের ফর্মুলা কি হবে? মিশ্র দ্রবণের ঘনত্ব, ঘনত্ব, ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে ভর বাই আয়তন। তাহলে মিশ্রণের ভর, মিশ্র দ্রবণের ভর, তাহলে লিখব মিশ্রণের ভর, মিশ্রণের ভর বাই মিশ্রণের আয়তন, মিশ্রণের আয়তন। মিশ্রণের ভর কত? না, এর ভর যা ছিল, এই দ্রবণের ভর যা ছিল, দুটোকে যোগ করব, যোগ করলে মিশ্র দ্রবণের ভর পাবো। মিশ্র এর ভর কত ছিল, এই দ্রবণটার ভর কত ছিল? তার মানে ঘনত্ব যদি ভর বাই আয়তন হয়, তাহলে ভর কি হবে? ঘনত্ব ইন্টু আয়তন। এই দ্রবণের ঘনত্ব D1, এই দ্রবণের আয়তন ভি, তাহলে ঘনত্বকে আমি যদি আয়তন দিয়ে গুণ করতে পারি, এই দ্রবণের ভরটা পাবো। তাহলে এ দ্রবণের ভরটা কত? এ দ্রবণের ভরটা হচ্ছে তার ঘনত্ব D1 এবং তার আয়তন ভি, প্লাস বি দ্রবণের ঘনত্ব কত? এই একই রকম, ঘনত্বকে আয়তন দিয়ে গুণ করলে ভর পাবো, তাহলে D2 ইন্টু ভি। তাহলে মিশ্রণের মোট ভর এই দ্রবণের ভর প্লাস ওই দ্রবণের ভর। এই দ্রবণের ভর কত? না, ঘনত্ব ইন্টু আয়তন D1 ভি। এই দ্রবণের ভর কত? না, D2 ভি। দুটো যোগ করলাম, মিশ্রণের ভর পেলাম। মিশ্রণের ভরকে মিশ্রণের আয়তন দিয়ে ভাগ করব। মিশ্রণের আয়তন কত? এই তরলের আয়তন ছিল ভি, ওই তরলের আয়তন ছিল ভি, তাহলে দুটো পাত্রের তরলকে মিশিয়েছি, তাহলে ভি প্লাস ভি। মিশ্র দ্রবণের আয়তন হবে এর আয়তন প্লাস ওর আয়তন। তাহলে দেখো, উপর থেকে ভি কমন নিয়ে নাও, ভি কমন নিলে উপরে পড়ে থাকছে D1 প্লাস D2, আর নিচে পড়ে থাকছে কত? না 2V। উপর থেকে ভি কমন নিচ্ছি, সরি ভি কমন নিচ্ছি, তাহলে D1 প্লাস D2, একটা ভি ভি কেটে দিলাম, তাহলে D1 প্লাস D2 বাই 2। তাহলে মিশ্র দ্রবণের ঘনত্ব হবে D1 প্লাস D2 বাই 2 হবে। সম আয়তনে মিশিয়েছি, মিশ্র দ্রবণের ঘনত্ব D1 প্লাস D2 বাই 2। এরপরে চলে আসো চাপ। এরপরে চাপ। চাপ কি না, চাপ ইংরেজি শব্দ প্রেসার, তাকে পি অক্ষর দ্বারা ডিনোট করা হয়। চাপের ম্যাথমেটিক্যাল ফর্ম, চাপ সমান হয় বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল, বল কি না, বলের ইংরেজি শব্দ ফোর্স, এফ অক্ষর দ্বারা ডিনোট করলাম, আর ক্ষেত্রফলের ইংরেজি শব্দ এরিয়া, এ লেখা হয়। তো চাপের ম্যাথমেটিক্যাল ফর্ম চাপ সমান বল বাই ক্ষেত্রফল, বা সংক্ষেপে লিখতে পারি পি সমান এফ
বাই এ, অর্থাৎ একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। লম্বভাবে, একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। অর্থাৎ চাপ যদি আমাকে মেজারমেন্ট করতে হয় কোনো পদার্থের, তাহলে আমাকে দেখতে হবে কোনো বস্তুর উপর কি পরিমাণ বল প্রযুক্ত হয়েছে এবং কতটা ক্ষেত্রফলে ওই বল প্রযুক্ত হয়েছে, তাহলে আমি চাপটাকে মেজারমেন্ট করতে পারবো। কি পরিমাণ বল প্রযুক্ত হয়েছে সেটা উপরে থাকবে, তাকে ভাগ করব ক্ষেত্রফল দিয়ে, যেখানে বলটা প্রযুক্ত হয়েছে তার ক্ষেত্রফল দিয়ে। চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে এর ইউনিট কি হবে? চাপের ইউনিট কি হবে? ইউনিট। তো আমরা বলের একক জানি, সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, লিখলাম ডাইন। আর সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফলের একক হচ্ছে সেমি স্কোয়ার, ডাইন পার সেমি স্কোয়ার। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক গুণ দৈর্ঘ্যের একক সমান ক্ষেত্রফলের একক। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার গুণ সেন্টিমিটার সেমি স্কোয়ার। তাহলে ইউনিট সিজিএস পদ্ধতিতে চাপের একক হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার, এটা সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট। এসআই পদ্ধতিতে ইউনিট হবে, এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন এবং ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তো নিউটন, নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে এসআই ইউনিট। এসআই পদ্ধতিতে অ্যাকচুয়ালি চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার, একে বলা হয় পাস্কেল। পাস্কেল অ্যাকচুয়ালি নিউটন পার মিটার স্কোয়ার, এটাকেই বলা হয় কি না পাস্কেল বলে, পিএ দ্বারা ডিনোট করা হয়। তাহলে আমি বলতে পারি চাপের এসআই একক কি, জিজ্ঞেস করলে তুমি বলবে পাস্কেল। তুমি বলতে পারো নিউটন পার মিটার স্কোয়ার, একই জিনিস। পাস্কেল যা, নিউটন পার মিটার স্কোয়ার একই জিনিস। তো 1 পাস্কেল সমান 10 ডাইন পার সেমি স্কোয়ার, এটাও মনে রাখবে। এসআই পদ্ধতিতে চাপের একক হচ্ছে পাস্কেল এবং সিজিএস পদ্ধতিতে চাপের একক হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার। এদের মধ্যে রিলেশনশিপ কি? 1 পাস্কেল সমান 10 ডাইন পার সেমি স্কোয়ার। এসআই পদ্ধতিতে চাপের একক এবং সিজিএস পদ্ধতিতে চাপের এককের মধ্যে এটাই রিলেশন। চাপ সমান আমি বলছি বল বাই ক্ষেত্রফল। চাপ সমান কি? বল বাই ক্ষেত্রফল। আরে চাপ সমান বল বাই ক্ষেত্রফল হয় বলেই তো সমান বল প্রয়োগ করা সত্ত্বেও ধারালো ছুরি ভোঁতা ছুরি অপেক্ষা হাতের আঙুল বেশি কাটে। আমি আঙুল রাখলাম, একটা ধারালো ছুরি নিলাম, একটা ভোঁতা ছুরি নিলাম, সমান বল প্রয়োগ করছি। ধারালো ছুরি হাতের আঙুলকে কেটে দেবে, ভোঁতা ছুরি কাটতে পারবে না। কেন? আমি তো একই বল প্রয়োগ করছি, সমান বলে যাচ্ছি। বল সমান, ফোর্স সমান, কিন্তু ধারালো ছুরির অগ্রভাগের ক্ষেত্রফল কম, ক্ষেত্রফল কম। তাহলে বল সমান কিন্তু ধারালো ছুরির অগ্রভাগের ক্ষেত্রফল কম হয়ে যাওয়ার জন্য চাপটা বেশি হচ্ছে। তাহলে ধারালো ছুরি হাতের আঙুলের উপর চাপটা বেশি দিচ্ছে। দেখো আমার হাত আছে, আমি হাতে এই চকটাকে ধাক্কা দিলাম, ঠেলছি, চকটা ঠেলছি, আমার হাতে কিন্তু কিছুই হচ্ছে না, আমি কিছু অনুভব করছি না। কিন্তু একটা ছুঁচ নিয়ে যদি আমি এই হাতের উপর আমি একই বলে যাকি, ছুঁচটা কী হবে? আমার দেহের অভ্যন্তরে প্রবেশ করবে, হাতের ভেতরে প্রবেশ করবে এবং যন্ত্রণা হবে। দেখো চক দিয়ে যখন ঠেলছি তখন কিছুই মনে হচ্ছে না, ছুঁচ দিয়ে যখন ঠেলছি তখন আমার কিন্তু লাগছে। কেন না? ছুঁচ দিয়ে যখন ঠেলছি একই বলে ঠেলছি, কিন্তু তার মানে বলটা আমি একই প্রয়োগ করছি, কিন্তু ছুঁচের ক্ষেত্রে চাপটা বেশি হচ্ছে। কেন না? ছুঁচের অগ্রভাগের ক্ষেত্রফলটা কম, ক্ষেত্রফল কম, সমান বল প্রয়োগ করেছি, চাপটা আমাকে বেশি দিয়েছে। কি বলছি বোঝা যাচ্ছে? মনে করো একটা পেরেক আছে, মনে করো পেরেকের সাইজ এই রকম, পেরেক একটা আছে, আমি এটাকে দেওয়ালের ভেতরে প্রবেশ করাবো, একবারে অগ্রভাগটা একবারে ছুঁচালো পেরেক আছে। তো আরেকটা আমি পেরেক বলছি, আরেকটা বডি বলছি, এই রকম একটা বডি আছে, আমি দুটোই দেওয়ালের ভেতরে আমি প্রবেশ করানোর চেষ্টা করছি। হাতুড়ি নিলাম, পেরেক নিলাম, হাতুড়ি দিয়ে মারছি, পেরেককে আমি দেওয়ালের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করছি। তো এর দেখো অগ্রভাগটা ছুঁচালো, এর অগ্রভাগের কিন্তু অনেকটা ক্ষেত্রফল আছে। তো আমি যদি হাতুড়ি মারি, কোন পেরেকটা দেওয়ালের ভেতরে যাবে? এই পেরেক দেওয়ালের ভেতরে যাবে, এই পেরেক দেওয়ালের ভেতরে যাবে না, একই বলে মারছি। কিন্তু মনে করো হাতুড়ি দিয়ে মারলাম, আমি 1000 ডাইন বল প্রয়োগ করেছি, 1000 ডাইন বল প্রয়োগ করেছি হাতুড়ি দিয়ে। তো এখানে এই পেরেকটারও মনে করো আমি 1000 ডাইন বল প্রয়োগ করেছি, দুটোর ক্ষেত্রেই 1000 ডাইন বল প্রয়োগ করেছি। কিন্তু এই যে পেরেক,
এই পেরেকের ভেতর নিচের দিকে ক্ষেত্রফল অনেকটা কম, অনেকটা বেশি আছে। মনে করো এর ক্ষেত্রফল আছে 20 সেমি স্কোয়ার, এর ক্ষেত্রফল মনে করো 1 সেমি স্কোয়ার। তাহলে চাপের মান কত হবে? কোনটা চাপ বেশি দিচ্ছে ক্যালকুলেশন করো। চাপ সমান তো বল বাই ক্ষেত্রফল। এই বডিটা প্রেসার ক্রিয়েট করছে, আমি তো 1000 ডাইন বল প্রয়োগ করেছি, কিন্তু চাপ কতটা ক্রিয়েট হচ্ছে? চাপ সমান কিন্তু বল বাই ক্ষেত্রফল। চাপ সমান যদি বল বাই ক্ষেত্রফল হয়, পি সমান বল দিয়েছি 1000 ডাইন আর ক্ষেত্রফল আছে 20 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 1000 বাই 20 কাটলাম, তাহলে হলো 50 ডাইন পার সেমি স্কোয়ার। এই পরিমাণ চাপ এ প্রয়োগ করতে পেরেছে। কিন্তু এই বডিটা দেওয়ালের উপর কি পরিমাণ চাপ দিয়েছে? না এখানে পি সমান কি না বল বাই ক্ষেত্রফল, ফোর্স বাই এরিয়া। বল দিয়েছি আমি 1000, এরিয়া আছে 1, তাহলে কত না 1000 ডাইন পার সেমি স্কোয়ার। এই পরিমাণ চাপ এখানে ক্রিয়েট হচ্ছে। তো এখানে চাপ বেশি, 1000 কোথায় 50 কোথায়? আমি সরু ছুঁচালো পেরেক দিয়ে আমি মারছি, তো এখানে চাপ অনেক বেশি, 1000 ডাইন পার সেমি স্কোয়ার, আর এখানে কত 50 ডাইন পার সেমি স্কোয়ার। তো চাপ বেশি বলে এই পেরেক দেয়ালের ভেতরে প্রবেশ করতে পেরেছে, এখানে প্রবেশ করতে পারেনি। ঠিক আছে? তো আমি মনে করো কাদায় হাঁটছি, তো কাদায় যদি হাঁটি তো পায়ের নিচ অংশ কাদার ভেতরে প্রবেশ করবে। কাদায় হাঁটছি তো অনেকটাই পায়ের নিচ অংশের অনেকটাই 1 চাকর মনে করো কাদার ভেতরে ঢুকে গেল। কিন্তু ওই কাদাটার ভেতরে উপরে যদি আমি শুয়ে পড়ি তাহলে কিন্তু দেহ অতটা কিন্তু কাদার অভ্যন্তরে প্রবেশ করবে না। কেন না? আমি আমার বল কত দিচ্ছি বলো? আমি যেই দাঁড়িয়ে আছি, আমি ভূপৃষ্ঠের উপর বল প্রয়োগ করছি। কতটা বল প্রয়োগ করছি? না আমার ওজন যতটা ততটাই বল প্রয়োগ করছি। আমার ওজন মনে করো আমার ভর 60 কেজি, আর অভিকর্ষ ত্বরণ 9.8 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ভরকে যদি অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করে দেই তাহলে আমি ওজন পাবো। আমার ঠিক ওজন যতটা ততটা বল প্রয়োগ করছি। পৃথিবী তার নিজ কেন্দ্রের দিকে আমাকে যতটা বলে টানছে, অর্থাৎ ফোর্স অফ গ্র্যাভিটির মান যত হবে ততটাই আমার কিন্তু ওজন। তাহলে ওজন যদি বলি, ওজন মানে কি? ওজন মানে কিন্তু ওজন তোমরা ক্লাস 7এও পড়েছো। ওজন মানে m ইন্টু জি। আমরা আগের দিন পেয়েছি ফোর্স অফ গ্র্যাভিটি, অভিকর্ষজ বলের মান m ইন্টু জি। তাহলে অভিকর্ষজ বল এবং ওজন একই জিনিস। পৃথিবী নিজ কেন্দ্রের দিকে আমাকে কি বলে টানছে? যে বলে টানছে সেটা অভিকর্ষজ বল, তার মান হচ্ছে mg, আর যে বলে টানছে সেটাই আমার ওজন, তাহলে ওজনটা হবে mg। আর এই যে ওজন, এটাই বল। আমি যে বলটা প্রয়োগ করছি ভূপৃষ্ঠে, কত বল প্রয়োগ করছি? না আমার ওজন যত। আমার ওজন কত? না পৃথিবী যে বলে আমাকে টানছে। কত বলে টানছে? না mg বলে টানছে। তাহলে mg হচ্ছে আমার ওজন। তাহলে আমি মাটির উপরে কত বল প্রয়োগ করছি? না mg পরিমাণ বলই আমি প্রয়োগ করছি। যেমন মনে করো আমার ওজন মনে করো 60 কেজি এবং অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 60কে 9.8 দিয়ে গুণ করলাম, কত হবে? না 60 ইন্টু 9.8 ডাইন। তো আমার ওজন কত? না বলবো 60 ইন্টু 9.8 ডাইন। আমি ভূপৃষ্ঠের উপর কত বল প্রয়োগ করছি? না এই পরিমাণ বলই প্রয়োগ করছি। তো আমি দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে যখন আছি তখন আমার ওজন 60 কেজি। আমি যদি শুয়ে পড়ি আমার ওজন কমে যাবে নাকি? তখনও তো আমার ওজন 60 কেজি। আমি দাঁড়িয়ে আছি, আমার ওজন 60 কেজি। তো 60 কেজি মাটির উপর কি বল প্রয়োগ করছি? 60 কেজি, এটা নিউটন হবে, এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই পদ্ধতিতে কাজ করছি, আর এটা হবে নিউটন। তো আমি এই পরিমাণ বল মাটির উপর প্রয়োগ করছি, দাঁড়িয়ে আছি। কিন্তু দাঁড়িয়ে যখন আছি শুধু পা মাটিতে স্পর্শ করে আছে, পায়ের পাতা মাটির উপরে স্পর্শ করে আছে, তাহলে ক্ষেত্রফল কম। তাহলে আমার বল দুই ক্ষেত্রে, আমি শুয়ে থাকি, বসে থাকি, দাঁড়িয়ে থাকি, আমি মাটির উপরে এই পরিমাণ বলই প্রয়োগ করছি, কারণ আমার ওজন এটাই। তো বল আমার সেম, শুয়ে থাকি, দাঁড়িয়ে থাকি, বসে থাকি, বল আমার সেম আছে। কিন্তু যখন দাঁড়িয়ে আছি শুধু পায়ের পাতাই মাটির সঙ্গে স্পর্শ করে আছে, সুতরাং ক্ষেত্রফল কম। বল সমান কিন্তু ক্ষেত্রফল কম, মানে চাপ বেশি। তাহলে আমি যখন দাঁড়িয়ে আছি তাহলে মাটির উপরে আমি বেশি চাপ দিতে পারছি, ফলে কাদার ভেতরে
পায়ের বেশি অংশ প্রবেশ করেছে। কিন্তু যখন শুয়ে আছি তখন ক্ষেত্রফল কি হয়েছে? ক্ষেত্রফল বেড়ে গেছে। ক্ষেত্রফল বেড়েছে, বল বাই ক্ষেত্রফল মানে চাপ। ক্ষেত্রফল বেড়ে গেছে, তার মানে কি হবে? চাপ কম থাকবে। ঠিক আছে? বাচ্চারা যখন স্কুল ব্যাগ নিয়ে যায়, কাঁধের যে বেল্ট থাকে, কাঁধে যে বেল্ট থাকে, সেই বেল্টটা দেখবে মোটা থাকে, সরু থাকে না। কেন সরু থাকে না? না, পেছনে বই আছে, বইয়ের ওজন আছে, বইয়ের যা ওজন সেটাই বল, সেটাই কাঁধের উপর প্রযুক্ত বল, সেই বলটা এখানে কাজ করছে। এবার আমি যদি সরু ফিতা দিয়ে আমি ব্যাগটা তৈরি করি, তাহলে ক্ষেত্রফল কি হবে? কম হবে। ক্ষেত্রফল কম হবে, বল একই আছে, ক্ষেত্রফল কম হবে, তাহলে চাপটা বেশি লাগবে, তাহলে কাঁধের উপরে একটু ব্যথা ব্যথা লাগবে। ওই জন্য স্কুল ব্যাগের বেল্ট মোটা রাখা হয়। ক্ষেত্রফল বাড়িয়ে দিয়েছি, পেছনে ব্যাগ আছে, বল আছে, তো বল কাজ করছে পেছনে, তো আমি ক্ষেত্রফলটা বাড়িয়ে দিয়েছি, পেছনে কাজ করছে না, কাঁধের উপরেও তো কাজ করছে। ঠিক আছে? কাঁধ দিয়েই তো বইছি, তো কাঁধের উপরে বল প্রযুক্ত হচ্ছে। এবার বেল্টের ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে কিন্তু চাপটা কম হবে। ওই জন্য স্কুলের ব্যাগের যে বেল্ট সেটা মোটা রাখা হয়। তো এই গেল চাপ। চাপ সমান অ্যাকচুয়ালি বল বাই ক্ষেত্রফল। তাকে মেজারমেন্ট করব কিভাবে? না, আমি যদি চাপকে মেজারমেন্ট করতে হয় তাহলে আমাকে কি পরিমাণ বল প্রযুক্ত হয়েছে সেটা খুঁজতে হবে, আর কত ক্ষেত্রফলের উপর ওই বলটা প্রযুক্ত হয়েছে সেটা খুঁজতে হবে। অর্থাৎ চাপ, যে কোনো ধরনের চাপ, তরলের চাপ হতে পারে, গ্যাসের চাপ হতে পারে, বায়ুর চাপ হতে পারে, ডেফিনেশন এখান থেকেই আসবে। আমি যদি বলি গ্যাসের চাপ কাকে বলে, একটা বদ্ধ পাত্রে গ্যাসীয় পদার্থ রেখেছি, ওই গ্যাসীয় পদার্থের অণুগুলো পাত্রের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে। ঠিক আছে? আমি যদি বলি তরলের চাপ কাকে বলে, একটা তরল পদার্থ আছে, তরলের একটা কোনো বিন্দু কল্পনা করে নিলাম, ওই বিন্দুর চতুর্দিকে, তরলের কোনো একটা নির্দিষ্ট বিন্দুর চতুর্দিকেই একক ক্ষেত্রফল কল্পনা করলে, ক্ষেত্রফলটা এক রাখছি, তরলের কোনো একটা বিন্দুর চতুর্দিকেই একক ক্ষেত্রফল কল্পনা করলে ওই একক ক্ষেত্রফলের উপর তরল স্তম্ভ লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে তরলের চাপ বলে। বায়ুর চাপ কাকে বলে? না, বায়ুর কোনো একটা বিন্দুর চতুর্দিকেই একক ক্ষেত্রফল কল্পনা করলে বায়ুস্তম্ভ ওই একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বলটা প্রয়োগ করে তাকে বলা হয় বায়ুর চাপ। তো চাপের ডেফিনেশন, বায়ুর চাপ বলতে পারো, গ্যাসের চাপ বলতে পারো, জলের চাপ বলতে পারো, তরলের চাপ বলতে পারো। চাপ তার ডেফিনেশন দিতে গেলে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল আনতে হবে। তো তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? তরলের কোনো একটা বিন্দুতে চাপের মান তিনটি বিষয়বস্তুর উপর নির্ভরশীল, মনে রাখবে। তরলের মধ্যে কোনো একটা বিন্দুতে চাপের মানটা নির্ভরশীল তিনটে বিষয়ের উপর। এক নাম্বার বলছি উচ্চতার উপর, উচ্চতার উপর নির্ভর করে, উচ্চতা বা গভীরতা বলতে পারি, উচ্চতা বা গভীরতা, গভীরতা। অর্থাৎ আমি বলতে পারি চাপ P ইজ প্রপোর্শনাল টু ডি, সরি এইচ, এই উচ্চতার উপর নির্ভরশীল। গভীরতা যদি বেশি হয়, মনে করো জল আছে, জলের মধ্যে তিনটে পয়েন্ট দিয়েছি, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, কোন পয়েন্টে চাপ বেশি হবে? এইটার গভীরতা বেশি। দেখো উপরই তল থেকে এর উচ্চতাটা বেশি আছে বা গভীরতা বেশি আছে, তো এই পয়েন্টের চাপ বেশি হবে। তো এই পয়েন্টের চাপ যদি P1 হয়, এই পয়েন্টের চাপ যদি P2 হয়, এই পয়েন্টের চাপ যদি P3 হয়, আমি বলতে পারি P1 ইজ গ্রেটার দেন P2 ইজ গ্রেটার দেন P3। তরলের কোনো বিন্দু চাপের মান তার উচ্চতা বা গভীরতার সঙ্গে সমানুপাতিক। উচ্চতা বেশি বা গভীরতা বেশি, তো চাপের মানটা কি হবে? বেশি হবে। মনে করো জলের ট্যাঙ্ক আছে ছাদে, দোতলায় জল সরবরাহ হচ্ছে, একতলায়ও জল সরবরাহ করছে। একতলার ট্যাপটা খুললাম আর দোতলার ট্যাপটা খুললাম, একবারে ফুল স্পিডে খুলে দিয়েছি, গোটাটা খুলে দিয়েছি। জল পড়ার হার কোথায় বেশি হবে? না একতলায় বেশি হবে। কেন? না ছাদ থেকে ডিস্টেন্সটা বেশি, ওর উচ্চতাটা বেশি আছে, ওখানে জলের চাপ বেশি হবে। উচ্চতা বা গভীরতার উপর নির্ভরশীল, গভীরতা বেশি তো চাপ বেশি হবে। আমি যদি বলি জল আছে, জলের 5 সেন্টিমিটার গভীরে এবং 10 সেন্টিমিটার গভীরে চাপ যথাক্রমে P1 এবং P2, কে বড়, P1 না P2? তো 10 সেন্টিমিটার গভীরে চাপ বেশি হবে, P2 ইজ গ্রেটার দেন P1। 2 নাম্বার বলছি, 1 নাম্বার উচ্চতা গেল, 2 নাম্বার তরলটার ঘনত্বের উপর ডিপেন্ড করবে। ঘনত্ব, ঘনত্বের উপর নির্ভরশীল। চাপ সমানুপাতিক ডি, ঘনত্বের সঙ্গে সমানুপাতিক।
যে তরলের ঘনত্ব বেশি নির্দিষ্ট গভীরতায় তার চাপ বেশি হবে। আমি জল নিয়েছি, দুধ নিয়েছি, জলের 3 সেন্টিমিটার গভীরে চাপ বেশি হবে না দুধের 3 সেন্টিমিটার গভীরে চাপ বেশি হবে, না দুধের ঘনত্ব বেশি তার 3 সেন্টিমিটার গভীরে চাপ বেশি হবে। একই গভীরতায় দুটো ভিন্ন ভিন্ন যদি তরল নেই, চাপ কিন্তু আলাদা আলাদা হবে। যে তরলের ঘনত্ব বেশি একই গভীরতায় সেই তরলের কিন্তু চাপ বেশি হবে। আরেকটা কথা বলে দেই, চাপ কিন্তু দিকের উপর নির্ভরশীল নয়। আগের দিন ফোর্স নামক ভৌত রাশিটা পড়েছি, আমরা দেখেছি দিকের উপর নির্ভর করে, চাপ কিন্তু দিকের উপর নির্ভরশীল নয়। একই গভীরতায় যদি 3-4টে আমি বিন্দু দিয়ে দেই, তাহলে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এই একই গভীরতায় আছে। এখানে উচ্চতা মনে করো এইচ, একই গভীরতায় এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু চাপের মান সমান। একই গভীরতায় সমস্ত বিন্দুতে জলের চাপ কিন্তু সমান। জলের চাপ কিন্তু দিকের উপর নির্ভরশীল নয়। তো এই পয়েন্টে যে জল আছে, জল এই দিকে যে চাপ দিচ্ছে এই দিকে সেই পরিমাণই চাপ দিচ্ছে, এই দিকে সেই পরিমাণই চাপ দিচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট গভীরতায় চাপের মান দিকের উপর নির্ভরশীল নয়। আমি যদি বলি নির্দিষ্ট গভীরতায় একটা জলবিন্দু কল্পনা করলাম, ওই জলবিন্দুর ডান দিকে বেশি চাপ দিচ্ছে না বাম দিকে বেশি চাপ দিচ্ছে, তুমি বলবে দুদিকেই সমান দিচ্ছে, দিকের উপর নির্ভরশীল নয়। আর কার উপর নির্ভরশীল না চাপের মান অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভরশীল। আমি পরিষ্কার বলছি, চাপ P ইজ প্রপোর্শনাল টু জি, জি এর উপর নির্ভরশীল। অর্থাৎ ঘনত্ব আমি বলতে পারি তরলের কোনো বিন্দুতে চাপের মান, চাপ যদি P হয় তাহলে আমি লিখতে পারি H ইন্টু ডি ইন্টু জি। চাপ উচ্চতা বা গভীরতার সঙ্গে সমানুপাতিক, চাপ ঘনত্বের সঙ্গে সমানুপাতিক, চাপ অভিকর্ষ ত্বরণের সঙ্গে সমানুপাতিক। অভিকর্ষ ত্বরণ বেশি তো নির্দিষ্ট গভীরতায় চাপের মানও বেশি। আমি মালদা শহরে আছি, কেউ দার্জিলিং শহরে আছে, আমি যদি বলি মালদা শহরে বিশুদ্ধ জল নিয়েছি, দার্জিলিং শহরে বিশুদ্ধ জল আছে, মালদা শহরে বিশুদ্ধ জলের 3 সেন্টিমিটার গভীরে চাপ বেশি না দার্জিলিং শহরে জলের 3 সেন্টিমিটার গভীরে চাপ বেশি হবে? তো মালদা শহর নিচে আছে, দার্জিলিং উপরে আছে, তো দার্জিলিংয়ে জি এর মান কি আছে? কম আছে। যত ভূপৃষ্ঠ থেকে উপরে যাওয়া যাবে অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকবে। তাহলে মালদা শহরে অভিকর্ষ ত্বরণের মান বেশি। তাহলে মালদা শহরে যদি জল থাকে, জলের নির্দিষ্ট গভীরতায় চাপ যা হবে, দার্জিলিং শহরে যদি জল থাকে ওই নির্দিষ্ট গভীরতায় দার্জিলিং শহরে কিন্তু ওই নির্দিষ্ট গভীরতায় চাপ কিন্তু কম হবে। জি এর মান কম তো চাপ বেশি। আবার সমুদ্র পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান বেশি, অভিকর্ষ ত্বরণের মান বেশি মানে সমুদ্র পৃষ্ঠে নির্দিষ্ট গভীরতায় কোনো তরলের চাপ কিন্তু বেশি হবে। তো তরলের চাপ 3টে বিষয়ের উপর নির্ভরশীল। আর বায়ুমণ্ডলীয় চাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভের সমান হয়। এটা টরিশেলি নামক একজন সায়েন্টিস্ট প্রমাণ করেছেন। উনি কি করেছেন দেখো, বায়ুর চাপ আছে তোমরা জানো, 1 গ্লাস জল নেবে, একবারে 1 গ্লাস জল নেবে, কানায় কানায় পূর্ণ যেন থাকে, ঠিক আছে, তার উপরে একটা পোস্ট কার্ড লাগিয়ে দেবে, ঠিক আছে, পোস্ট কার্ড বসিয়ে দেবে। এবার ধীরে ধীরে পোস্ট কার্ডটাকে সমেত জলটাকে উল্টাবে, উল্টিয়ে তুমি নিচের হাতটাকে সরিয়ে নেবে, দেখবে জল পড়ছে না কিন্তু, ঠিক আছে, পোস্ট কার্ডে আটকে থাকবে। অর্থাৎ বায়ু চাপ দিচ্ছে, বায়ুর চাপ আছে, বায়ুর চাপের পরীক্ষা আছে তোমাদের বইয়ে বিভিন্ন পরীক্ষা। তো বায়ুর চাপের মানটা কত সেটা নির্ণয় করেছেন টরিশেলি নামক একজন সায়েন্টিস্ট। কি করেছেন, উনি একটা পাত্র নিয়েছেন, পাত্রে পারদ পূর্ণ করেছেন, পাত্রটাকে পারদ, কিছু পারদ রেখেছেন, আর একটা 100 সেন্টিমিটার কাঁচনল নিয়েছেন, এই কাঁচনলটাও পারদ ভর্তি করেছেন। এবার কি করেছেন, এই 100 সেন্টিমিটার কাঁচনলের যে পারদটা সেটা উপর করে এর উপরে তোমার রেখে দিয়েছেন। এই 100 সেন্টিমিটারের কাঁচনল, তার পারদটা, কাঁচনলটাকে এর উপরে উপর করে বসিয়ে দিয়েছেন। তো দেখছে পারদের লেভেল নামছে এবং 76 সেন্টিমিটার উচ্চতায় স্থির হয়ে যাচ্ছে। এর উচ্চতা হচ্ছে 76 সেন্টিমিটার। তার মানে কি না, বায়ু এইখানে চাপ দিচ্ছে পারদের উপরে, বায়ু এখানে চাপ দিচ্ছে, বায়ুর চাপের জন্য পারদ স্তম্ভটা 76 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত থাকতে পারলো। তাহলে পারস্তম্ভের চাপ কত হবে না 76 সেন্টিমিটার পারস্তম্ভের সমান। টরিশেলির পরীক্ষা, একটা পাত্র নিয়েছেন তাতে পারদ পূর্ণ করেছেন, একটা 100 সেন্টিমিটারের কাঁচনল নিয়েছেন সেখানেও পারদ পূর্ণ করেছেন। এবার 100 সেন্টিমিটার যে কাঁচনল, পারদপূর্ণ কাঁচনলটাকে উপর করে ওই পাত্রের যে রাখা পারদ আছে তার উপরে উপর করে বসিয়ে দিয়েছেন। দেখছেন পারদ স্তম্ভ নামছে নামছে নামছে, একটা সময় ফিক্সড হয়ে গেল। কোথায় না 76 সেন্টিমিটার ফিক্সড হয়ে গেল। তাহলে কেন পারদ, গোটা পারদ নিচে নামলো না? নিশ্চয়ই বায়ু এখানে চাপ দিচ্ছে,
চাপ দিয়ে এই শূন্যস্থান পূরণ করার চেষ্টা করছে, বায়ুর চাপের জন্য 76 সেন্টিমিটার দাঁড়িয়ে আছে। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, এটা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, কিন্তু মালদা শহরে এই এক্সিবিশন করলে 60 সেন্টিমিটার দেখাবে না। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে কি, সমুদ্র পৃষ্ঠে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে বায়ু যে চাপটা দেখাবে সেটা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে কি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে বায়ু যে চাপ দেখায় সেটা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। অর্থাৎ 45 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে গিয়ে যদি আমি এই পরীক্ষা করি তাহলে পারদ থাকবে 76 সেন্টিমিটারে। ঠিক আছে, তাহলে মালদা শহরের উচ্চতা বেশি, এখানে চাপ বেশি। যত উচ্চতা বাড়বে, মালদা শহরের উচ্চতা বেশি, এখানে চাপ কম। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপ কিন্তু কমতে আরম্ভ করবে। সমুদ্র পৃষ্ঠে যে চাপটা আছে মালদা শহরের চাপ সেটা নেই, তার চেয়ে কম আছে। উচ্চতা বেশি তো চাপ কম। তো সমুদ্র পৃষ্ঠে যদি 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ হয়, মালদা শহরের চাপটা এই মুহূর্তে 76 সেন্টিমিটার হবে না, তার চেয়ে কম হবে। তো তুমি মনে রাখবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সঙ্গে সমান এবং 10.34 মিটার জলস্তম্ভের সঙ্গে সমান। 10.34 মিটার জলস্তম্ভের সমান, জলস্তম্ভ এর সমান। দেখো প্রথম চ্যাপ্টার প্রায় শেষ হয়েছে, শুধুমাত্র একটু অংশ বাকি আছে, আর্কিমিডিসের নীতি বাকি আছে। আমরা পরের দিন ওই আর্কিমিডিসের নীতি নিয়ে আলোচনা করব এবং নেক্সট চ্যাপ্টার শুরু করব। আজকে টাইম শেষ হয়েছে, আজকে এখান পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।